আমার নাম রিনা, বয়স সবেমাত্র 22। দুটো চোখে একরাশ স্বপ্ন নিয়ে এসেছিলাম এই কলকাতা শহরে। ছোটবেলা থেকেই আমার আঁকার হাত খুব ভালো ছিল। পুরনো খাতার পাতা হোক বা ঘরের মাটির দেওয়াল, আমার আঁকিবুকিতে ভরে থাকত। বড় হওয়ার সাথে সাথে এই শখটাই আমার স্বপ্ন হয়ে দাঁড়ায়, আমি একজন ফ্যাশন ডিজাইনার হব। আমাদের গ্রাম থেকে কলকাতা অনেক দূর, শুধু ভৌগোলিকভাবে নয়, মানসিকভাবেও। বাবা সামান্য কৃষক, মা সংসার সামলান। তাদের কাছে মেয়ের এই স্বপ্ন ছিল আকাশকুসুম কল্পনা করার মতো। কিন্তু আমার জেদের কাছে হার মেনে বাবা তার শেষ সম্বলটুকু দিয়ে আমাকে কলকাতায় পাঠিয়েছিলেন একটা ভালো ডিজাইন ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য। কলকাতায় এসে আমি একটা লেডিস পিজিতে উঠলাম। ছোট ছোট ঘর, অনেক মেয়েরা একসাথে থাকে, সবার চোখে স্বপ্ন, সবার জীবনে লড়াই। এখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে আমার খুব বেশি সময় লাগেনি। আমার স্বপ্নই ছিল আমার একমাত্র সঙ্গী। দিনরাত এক করে পড়াশোনা আর ডিজাইন নিয়ে চর্চা করতাম। আমার কলেজের প্রফেসররা আমার কাজ খুব পছন্দ করতেন। সবাই বলতেন আমার মধ্যে প্রতিভা আছে। এই প্রশংসাগুলো আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিত। এই পিজিটার মালিক ছিলেন মিস্টার বাসু। 50 বয়স, বেশ সম্ভ্রান্ত চেহারা, মাথায় হালকা টাক, চোখে মোটা ফ্রেমের চশমা। কথা বলতেন খুব মেপে মেপে, শান্ত স্বরে। ওনার নিজের একটা কাপড়ের কারখানা ছিল। উনি মাঝে মধ্যেই পিজিতে আসতেন সব ঠিকঠাক আছে কিনা দেখতে। প্রথম দিকে আমি ওনাকে বিশেষ পাত্তা দিইনি। উনি অন্য সব মেয়েদের মতোই আমার সাথেও কথা বলতেন, পড়াশোনার খোঁজখবর নিতেন। আমার সরল গ্রাম্য মন ওনার মধ্যে একজন অভিভাবকের ছায়া খুঁজে পেয়েছিল। যখনই উনি আসতেন, আমি ছুটে গিয়ে আমার নতুন ডিজাইনগুলো দেখাতাম। উনি খুব আগ্রহ নিয়ে দেখতেন আর প্রশংসা করতেন। বলতেন, তোমার হাতটা খুব ভালো রিনা, লেগে থাকো, অনেক বড় হবে তুমি। ওনার এই কথাগুলো আমার কাছে আশীর্বাদের মতো মনে হতো। বাবা মা দূরে থাকেন, এই অচেনা শহরে ওনার মতো একজন গুণী মানুষের উৎসাহ আমাকে সাহস জোগাত। আমি ওনাকে বাসু কাকু বলে ডাকতে শুরু করলাম। উনিও হাসিমুখে সেই ডাকে সাড়া দিতেন। প্রথম কয়েক মাস সব কিছুই স্বপ্নের মতো চলছিল। পড়াশোনায় আমি খুব ভালো ফল করছিলাম। কিন্তু হঠাৎ করেই আমাদের গ্রামের বাড়িতে একটা বড় বিপর্যয় নেমে এলো। বন্যার জলে আমাদের সব ফসল নষ্ট হয়ে গেল। বাবা যে সামান্য টাকা জমিয়েছিলেন, তাও শেষ হয়ে গেল। আমার পড়াশোনার খরচ চালানো তাদের পক্ষে আর সম্ভব ছিল না। একদিন রাতে বাবার ফোন এলো, কাঁদো কাঁদো গলায় বললেন, মা রিনা, তুই ফিরে আয়, আমাদের আর ক্ষমতা নেই তোকে পোড়ানোর। ফোনটা রেখে আমি সেদিন সারারাত কেঁদেছিলাম। আমার চোখের সামনে আমার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। কলকাতায় থাকার খরচ, কলেজের ফি, সব মিলিয়ে অনেক টাকা। আমি কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছিলাম না। পিজিরও ভাড়া বাকি পড়তে শুরু করলো। খাওয়া দাওয়ার ঠিক নেই, মাঝে মধ্যে শুধু জল খেয়ে দিন কাটিয়েছি। আমার হাসিখুশি মুখটা দিনে দিনে মলিন হয়ে যেতে লাগলো। এরকমই একদিনে বাসু কাকু এলেন পিজিতে। আমার শুকনো মুখ দেখে উনি কারণ জিজ্ঞাসা করলেন। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, ওনার সামনেই কান্নায় ভেঙে পড়লাম। সব কথা খুলে বললাম। উনি সব শুনে আমার মাথায় হাত রেখে বললেন, ছি পাগলি মেয়ে, এর জন্য এত চিন্তা করতে হয়? আমি আছি তো, তুমি পড়াশোনা ছাড়বে না, তোমার মতো প্রতিভাকে আমি হারিয়ে যেতে দেব না। ওনার কথায় আমি যেন বাঁচার নতুন রসদ পেলাম। উনি আমাকে একটা প্রস্তাব দিলেন। বললেন, তুমি আমার কারখানায় পার্ট টাইম কাজ করো। দিনের বেলা কলেজ করবে, আর বিকেলে এসে কারখানায় ডিজাইনের কাজ দেখবে। এতে তোমার কাজও শেখা হবে, আবার মাস গেলে কিছু টাকাও পাবে। সেই টাকা দিয়ে তোমার সব খরচ চলে যাবে। আমি যেন হাতে চাঁদ পেলাম। একজন বাইরের মানুষ আমার জন্য এতটা ভাবছেন, এটা দেখেই আমার মন ভরে গেল। আমি ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলাম। উনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, তুমি আমার মেয়ের মতো। বাবা কি মেয়ের প্রণাম নেয়? সেদিন ওনার প্রতি শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে গিয়েছিল। পরদিন থেকেই আমি ওনার কারখানায় কাজ শুরু করলাম। বিশাল কারখানা, শত শত শ্রমিক কাজ করছে। কাপড়ের গন্ধ, মেশিনের শব্দ, সব মিলিয়ে এক নতুন জগৎ। বাসু কাকু আমাকে সবার থেকে আলাদা করে ওনার অফিসের পাশেই একটা ছোট কাচের কেবিন করে দিলেন। বললেন, তুমি এখানে বসে শান্তিতে নিজের কাজ করবে, তোমার যেন কোনো অসুবিধা না হয়।
আমি মন দিয়ে কাজ করতে লাগলাম। কলেজের পর সোজা কারখানায় চলে আসতাম। নতুন নতুন ডিজাইন তৈরি করতাম। বাসু কাকু আমার সব ডিজাইন খুঁটিয়ে দেখতেন এবং মূল্যবান পরামর্শ দিতেন। ওনার অভিজ্ঞ চোখে কাপড়ের মান, সেলাইয়ের খুঁট, রঙের মিশ্রণ সবকিছু ধরা পড়ত। আমি ওনার কাছ থেকে হাতে কলমে অনেক কিছু শিখতে লাগলাম, যা হয়তো কলেজের বই পড়ে কোনোদিন শিখতে পারতাম না। কিন্তু কিছুদিন যেতেই আমি একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম। বাসু কাকুর আচরণে এমন কিছু ধরা পড়তে লাগলো, যা আমার ভালো লাগছিল না। উনি অকারণে আমার কেবিনে আসতেন। কাজের কথার ফাঁকে আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক প্রশ্ন করতেন। আমার গ্রামে কে কে আছে, আমার কোনো বন্ধু আছে কিনা, এই সব। প্রথম দিকে আমি এটাকে ওনার সরল জিজ্ঞাসা ভেবেই উত্তর দিতাম। ধীরে ধীরে ওনার চাহনিটাও কেমন যেন বদলে যেতে লাগলো। উনি আমার দিকে এমনভাবে তাকাতেন, যা একজন অভিভাবকের দৃষ্টির মতো ছিল না। সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত ক্ষুধা। আমি শাড়ি বা সালোয়ার কামিজ পরলে উনি বলতেন, রিনা, তোমাকে এই পোশাকে খুব সুন্দর লাগছে। প্রশংসা শুনতে কার না ভালো লাগে, কিন্তু ওনার প্রশংসার ধরনটা আমার অস্বস্তির কারণ হতো। একদিন আমি একটা ডিজাইন নিয়ে ওনার অফিসে গেছি। উনি ডিজাইনটা দেখার সময় হঠাৎ করে আমার হাতের উপর ওনার হাতটা রাখলেন। আমি চমকে উঠে হাতটা সরিয়ে নিলাম। উনি এমন ভাব করলেন যেন কিছুই হয়নি, যেন ভুল করে হাতটা লেগে গেছে। কিন্তু আমার শরীরটা কেমন যেন ঘিনঘিন করে উঠেছিল। এরপর থেকে এই ভুল করে স্পর্শ করার ঘটনাটা বাড়তে লাগল। ফাইলের আদান প্রদান করার সময়, কম্পিউটারে কিছু দেখানোর সময় উনি আমার খুব কাছে চলে আসতেন। ওনার শরীরের পারফিউমের উগ্র গন্ধটা আমার নাকে এসে লাগত। আমি দূরে সরে যাওয়ার চেষ্টা করলে উনি হাসতেন, বলতেন, আরে ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার কাকুর মতোই। কিন্তু ওনার চোখের ভাষা অন্য কথা বলতো। মাঝে মধ্যেই উনি আমার জন্য ছোটখাটো উপহার নিয়ে আসতেন, একটা দামি পারফিউম, একটা সুন্দর স্কার্ফ। আমি নিতে না চাইলে জোর করতেন। বলতেন, এটা তো উপহার নয়, আমার মেয়ের জন্য ভালোবাসা। আমি ভয়, সংকোচে আর কৃতজ্ঞতার চাপে পড়ে সেই উপহারগুলো নিতে বাধ্য হতাম। কারখানার অন্য শ্রমিকরা, বিশেষ করে মহিলারা, বিষয়টা লক্ষ্য করছিল। তাদের চোখে আমি দেখতাম কেমন একটা করুণা আর তাচ্ছিল্যের মিশ্রণ। তাদের ফিসফিসানি আমার কান পর্যন্ত আসত। একজন বয়স্ক মহিলা, যাকে সবাই মালা দি বলে ডাকত, একদিন আমাকে একা পেয়ে বললেন, বোন, একটু সাবধানে থেকো। মালিকের নজর কিন্তু ভালো না। আমি সেদিন মালা দির কথায় খুব রাগ করেছিলাম। আমার মনে হয়েছিল, আমি বসের পছন্দের কর্মী বলে ওনারা সবাই আমাকে হিংসা করছেন। আমি মালা দিকে বেশ করা কথা শুনিয়ে দিয়েছিলাম। বলেছিলাম, উনি আমার বাবার মতো। আপনারা দয়া করে ওনাকে নিয়ে নোংরা কথা বলবেন না। মালা দি আর কিছু বলেননি, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলেছিলেন। কিন্তু আমার মনের ভেতর একটা কাঁটা খচখচ করত। আমি বাসু কাকুর আসল রূপটা হয়তো বুঝতে পারছিলাম, কিন্তু স্বীকার করতে চাইছিলাম না। কারণ আমি ওনার উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলাম। আমার পড়াশোনা, আমার থাকা খাওয়া, আমার স্বপ্ন, সবকিছু ওনার দয়ার উপর টিকে ছিল। আমি যদি প্রতিবাদ করি, তাহলে উনি হয়তো আমাকে কাজ থেকে বের করে দেবেন। তখন আমি কোথায় যাব, কি করব, এই ভয়টা আমাকে চুপ করিয়ে রেখেছিল। দিন দিন বাসু কাকুর সাহস বাড়তে লাগল। উনি এখন আর রাখরাখ করতেন না। একদিন আমাকে ওনার অফিসে ডেকে বললেন, রিনা, তুমি খুব প্রতিভাবান। কিন্তু শুধু প্রতিভা দিয়ে এই লাইনে টিকে থাকা যায় না। একজন শক্তিশালী গডফাদার দরকার। আমি তোমার সেই গডফাদার হতে চাই। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তার জন্য আমাকে কি করতে হবে? উনি আমার কাঁধে হাত রেখে আমার কানের কাছে মুখ নিয়ে এসে বললেন, তেমন কিছু না। শুধু আমাকে একটু খুশি রাখতে হবে। খুশি রাখা কথাটার অর্থ বুঝতে আমার এক মুহূর্তও সময় লাগেনি। আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। ঘৃণায়, লজ্জায়, অপমানে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আমি ওনার হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে অফিস থেকে বেরিয়ে এসেছিলাম। সেদিন রাতে আমি পিজির ঘরে বসে অনেক ভেবেছিলাম। আমার মনে হচ্ছিল, সব ছেড়ে দিয়ে গ্রামে ফিরে যাই। এই নোংরা জগতের থেকে আমার গ্রামের মাটির গন্ধ অনেক পবিত্র। কিন্তু পরক্ষণেই আমার বাবা মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠল। তাদের কত আশা আমার উপর। আমি যদি হেরে গিয়ে ফিরে যাই,
তাহলে তারা মুখ দেখাবেন কি করে? আর আমার নিজের স্বপ্নের কি হবে? পরদিন থেকে আমি বাসু কাকুকে এড়িয়ে চলতে লাগলাম। খুব দরকার না পড়লে ওনার অফিসে যেতাম না, উনি ফোন করলে ধরতাম না। আমার এই পরিবর্তনটা উনি লক্ষ্য করলেন, আর তার ফলও আমি হাতে নাতে পেলাম। উনি আমার ডিজাইনে অকারণে খুঁত ধরতে শুরু করলেন। সামান্য কারণে সবার সামনে আমাকে অপমান করতে লাগলেন। আমার মাসের মাইনেটা পর্যন্ত আটকে দিলেন। পিজির ভাড়ার জন্য ম্যানেজার আমাকে বারবার তাগাদা দিতে লাগল। আমি বুঝতে পারছিলাম উনি আমাকে কোণঠাসা করে ফেলতে চাইছেন। উনি চাইছেন আমি যেন বাধ্য হয়ে ওনার কাছে আত্মসমর্পণ করি। একদিন সন্ধ্যায় কারখানা প্রায় ছুটি হয়ে গেছে। উনি আমাকে ডেকে পাঠালেন, বললেন একটা খুব জরুরি ডিজাইনের ব্যাপারে কথা আছে। আমি ভয়ে ভয়ে ওনার অফিসে গেলাম। দেখলাম অফিসের দরজাটা ভেতর থেকে বন্ধ। আমার বুকটা ধড়াস করে উঠল। উনি আমার দিকে এগিয়ে এসে বললেন, রিনা, তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? আমি তোমাকে কতটা পছন্দ করি তুমি বুঝতে পারছো না? আমি বললাম, স্যার প্লিজ আমার সাথে এমন করবেন না, আমি আপনাকে বাবার মতো সম্মান করি। উনি অট্টহাসি হেসে উঠলেন, বললেন, বাবা, আমি তোমার বাবা হতে যাব কোন দুঃখে? আমি তোমাকে একজন নারী হিসেবে চাই রিনা। তোমার এই সুন্দর শরীরটা আমি উপভোগ করতে চাই। এই কথা বলে উনি আমাকে ঝাপটে ধরার চেষ্টা করলেন। আমি আমার সর্বশক্তি দিয়ে ওনাকে ধাক্কা মেরে সরিয়ে দিলাম। উনি টাল সামলাতে না পেরে টেবিলের উপর গিয়ে পড়লেন। সেই সুযোগে আমি দৌড়ে দরজা খুলে অফিস থেকে বেরিয়ে এলাম। আমি সেদিন পাগলের মতো দৌড়েছিলাম। কারখানার করিডোর, শহরের রাস্তা, কিছুই আমার চোখে পড়ছিল না। শুধু মনে হচ্ছিল একটা নোংরা জানোয়ার আমাকে তাড়া করছে। পিজিতে ফিরে আমি ঘরের দরজা বন্ধ করে দিলাম। সারা রাত আমার ভয়, আতঙ্কে ঘুম এল না। আমার মনে হচ্ছিল আমি একটা অন্ধ গলিতে এসে আটকে গেছি, যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। আমি সিদ্ধান্ত নিলাম কাল সকালেই আমি কলকাতা ছেড়ে চলে যাব। স্বপ্ন পূরণ হোক বা না হোক, নিজের সম্মানটা আগে। পরদিন সকালে আমি যখন ব্যাগ গোছাচ্ছি, তখন পিজির ম্যানেজারের ফোন এলো। উনি জানালেন বাসু সাহেব আমাকে এক্ষুনি কারখানায় দেখা করতে বলেছেন। আমি বললাম আমি যাব না। ম্যানেজার জানালেন না গেলে উনি পুলিশে খবর দেবেন চুরির অপবাদ দিয়ে। আমি বুঝলাম লোকটা আমাকে ফাঁদে ফেলার সব ব্যবস্থা করে রেখেছে। আমার আর কিছু করার ছিল না। কাঁপা কাঁপা পায়ে আমি কারখানায় গেলাম। আমার মনে হচ্ছিল আমি যেন কসাইখানায় হেঁটে চলেছি। বাসু কাকুর অফিসে ঢুকতেই উনি দরজাটা বন্ধ করে দিলেন। ওনার মুখে ছিল এক শয়তানি হাসি। উনি বললেন, কি ভেবেছিলে পালিয়ে যাবে? অত সোজা নয়। এরপর উনি ওনার কম্পিউটার অন করলেন। স্ক্রিনে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। গত সন্ধ্যায় আমি যখন ওনার অফিসে ঢুকেছিলাম আর উনি যখন দরজা বন্ধ করেছিলেন, সেই পর্যন্ত সিসিটিভি ফুটেজ। উনি বললেন, এই ফুটেজটা আমি একটু এডিট করে দেব, এমনভাবে বানাবো যাতে সবাই মনে করে তুমি নিজেই আমার ঘরে এসেছিলে আমাকে প্রলুব্ধ করতে। তারপর এই ভিডিও আমি ইন্টারনেটে ছড়িয়ে দেব। তোমার কলেজের বন্ধুদের পাঠাবো, তোমার গ্রামের বাড়িতে পাঠাবো। ভাবো তখন তোমার কি হবে? তোমার বাবা মা লজ্জায় মুখ দেখাতে পারবেন না, হয়তো আত্মহত্যা করবেন। আর কোনোদিন তুমি মাথা তুলে সমাজে দাঁড়াতে পারবে না। আমার পৃথিবীটা যেন দুলে উঠল। আমি চেয়ারে বসে পড়লাম। আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। লোকটা কতটা নীচ হতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। আমার আর কোনোদিকে পালানোর পথ ছিল না। স্বপ্ন, সম্মান, বাবা মায়ের মুখ সবকিছু দুলছিল। উনি আমার অসহায়তার সুযোগ নিয়ে আমার দিকে এগিয়ে এলেন। বললেন, এখনো সময় আছে রিনা, আমার কথা শোনো, আমার কাছে থাকো। আমি তোমাকে রানীর মতো রাখব। তোমার নিজের বুটিক হবে, গাড়ি হবে, বাড়ি হবে। আর যদি আমার কথা না শোনো, তাহলে তোমার জন্য অপেক্ষা করছে শুধু অপমান আর অন্ধকার। আমি পাথরের মতো বসে রইলাম। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমার আর লড়াই করার শক্তি ছিল না। আমি হেরে গিয়েছিলাম। মৃদু গলায় শুধু বলতে পারলাম, আমি রাজি। সেই দিনটা ছিল আমার জীবনের কালো অধ্যায়ের শুরু। উনি আমাকে পিজি থেকে ছাড়িয়ে শহরের এক অভিজাত এলাকায় একটা ফ্ল্যাট ভাড়া করে দিলেন। আমার কলেজের সব খরচ, আমার হাত খরচ সবকিছুর দায়িত্ব নিলেন। বিনিময়ে আমার শরীরটার উপর ওনার অধিকার জন্মালো।
প্রথম প্রথম আমার শরীরটা রি রি করে উঠত ঘৃণায়। যখন উনি আমাকে স্পর্শ করতেন, আমার মনে হতো যেন হাজারটা কাঁটা আমার গায়ে বিঁধছে। প্রতি রাতে আমি নীরবে কাঁদতাম, কিন্তু দিনের আলোয় আমাকে হাসিমুখে থাকতে হতো। ওনার দেওয়া দামি পোশাক পরতে হতো, ওনার সাথে বড় বড় পার্টিতে যেতে হতো। সবাই আমাকে ওনার আত্মীয়া হিসেবেই জানত। ধীরে ধীরে আমি যেন এই জীবনের সাথে মানিয়ে নিতে শুরু করলাম। 22 বছরের একটা তরুণী আমি, শরীরেরও নিজস্ব চাহিদা থাকে। দিনের পর দিন একা থাকতে থাকতে আর ওনার সান্নিধ্যে থাকতে থাকতে আমার ভেতরের প্রতিরোধটা হয়তো দুর্বল হয়ে পড়ছিল। মাঝে মাঝে ওনার দেওয়া মনোযোগ, দামি উপহার আমার ভালোও লাগত। আমি নিজেকে বোঝাতাম, যা করছি আমার স্বপ্নের জন্য করছি, এইটুকু আত্মত্যাগ তো করতেই হবে। আমি ওনার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করলাম। ওনার শরীরের গন্ধটা এখন আর আমার অসহ্য লাগত না। আমি ওনাকে আমার প্রেমের জালে জড়ানোর চেষ্টা করতে লাগলাম। আমি চাইতাম উনি যেন ওনার স্ত্রীকে ছেড়ে আমাকে বিয়ে করেন। উনিও আমাকে সেই স্বপ্ন দেখাতেন। বলতেন, আমার স্ত্রী অসুস্থ, ওকে এখন ছাড়তে পারবো না। তুমি চিন্তা করো না, আমি তোমার জন্যই একটা আলাদা জগৎ তৈরি করব। আমি ওনার কথা বিশ্বাস করেছিলাম। আমার পড়াশোনা শেষ হয়ে গেল। আমি খুব ভালো ফল করে পাশ করলাম। এবার আমি ওনাকে ওনার প্রতিশ্রুতি পালন করার জন্য চাপ দিতে শুরু করলাম। আমি বললাম, এবার তো আমার পড়া শেষ, আমাকে আমার বুটিক খুলে দাও, আর তোমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। আমার কথা শুনে উনি সেদিন অট্টহাসি হেসেছিলেন, যে হাসিটা আমি সেদিন প্রথমবার ওনার অফিসে শুনেছিলাম। উনি বললেন, বুটিক, বিয়ে? তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে আমি টাকা দিয়ে কিনেছি, রিনা। তুমি আমার রাখা মেয়ে, এর বেশি তোমার কোনো পরিচয় নেই। তোমাকে আমি ভোগ করার জন্য রেখেছি, সংসার করার জন্য নয়। ওনার কথাগুলো আমার কানে তপ্তশিশার মতো এসে বিঁধল। আমি বুঝতে পারলাম আমি কত বড় ভুল করেছি। আমি একটা নোংরা জালের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছি, যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। আমি স্বপ্নপূরণের লোভে আমার আত্মসম্মানকে বিক্রি করে দিয়েছিলাম। উনি বললেন, তোমার প্রয়োজন আমার ফুরিয়েছে, এই নাও কিছু টাকা, এই ফ্ল্যাটটা কালকের মধ্যে খালি করে দেবে দাঁড়ি। আমার পায়ের তলার মাটি সরে গেল। যে মানুষটার জন্য আমি আমার সবকিছু বিসর্জন দিয়েছিলাম, সে আমাকে এক মুহূর্তে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিল। আমি আমার ভুল বুঝতে পারলাম। আমি বুঝতে পারলাম কোনো অসৎ পথে হেঁটে কখনো লক্ষ্যে পৌঁছানো যায় না। সেই পথ শুধু অন্ধ গলিতেই নিয়ে যায়। আমি ওনার দেওয়া টাকা নিইনি। সেই রাতটা আমি স্টেশনে কাটিয়েছিলাম। পরদিন সকালে একটা সাধারণ ট্রেনে করে আমি চিরকালের মতো কলকাতা ছেড়ে চলে আসি। কোথায় যাচ্ছি, কি করব, কিছুই জানতাম না। বন্ধুরা, আমি আমার জীবনের এই কালো অধ্যায়ের কথা আপনাদের বললাম একটাই কারণে। কখনো কোনো দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলবেন না, আর স্বপ্নের পেছনে দৌড়ানোর জন্য কখনো নিজের সততা আর আত্মসম্মানকে বিসর্জন দেবেন না। আমি যে ভুল করেছি, আপনারা সেটা করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।